এর মাধ্যমে যে কথাটা আমরা সবসময় বলে এসেছি, সংসদে গৃহীত পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে মূলত বাংলাদেশের সংবিধানের আমূল পরিবর্তন সাধন করা হয়েছিল এবং এই পরিবর্তনটা সঙ্গে মানুষের বাক স্বাধীনতা, গণতন্ত্র, আগামী দিনের অগ্রযাত্রা, বাংলাদেশের অগ্রযাত্রা, গণতন্ত্রের অভিযাত্রা সবকিছুই বাধাগ্রস্ত ছিল। আপনারা জানেন যে এই মামলার পঞ্চদশ সংশোধনী চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট পিটিশন দায়ের করা হয়েছিল এবং হাইকোর্ট 4টি বিষয়ে তার সিদ্ধান্ত দিয়েছিল সংবিধানের 4টি সংশোধনীর বিষয়ে, আর বাকিগুলো পরবর্তী সংসদের জন্য ছেড়ে দেওয়া হয়েছিল। অর্থাৎ পরবর্তী সংসদ আরো যে সমস্ত বক্তব্য পিটিশনারের পক্ষ থেকে করা হয়েছিল সেই পিটিশনারের বক্তব্য অনুযায়ী সেগুলো পরবর্তী সংসদ কর্তৃক গৃহীত হবে মর্মে একটা পর্যবেক্ষণ সহ নিষ্পত্তি করা হয়েছিল। এই মামলা সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে যে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা, যার মাধ্যমে বাংলাদেশে অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল, কমপক্ষে 2টি নির্বাচন। একটি হচ্ছে 1996 সালের নির্বাচন এবং একটি হচ্ছে 2001 সালের নির্বাচন। এই নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের মানুষ ভোট দিতে পেরেছিল, বাংলাদেশের মানুষ গণতন্ত্রের পথে হাঁটা শুরু করেছিল, কিন্তু সেই পথযাত্রাকে রোধ করে আবারও একদলীয় ব্যবস্থায় ফিরে নেওয়ার জন্যই মূলত পঞ্চদশ সংশোধনী আনা হয়েছিল, যেটা পিটিশনাররা বলেছে। আমরা রাষ্ট্রের পক্ষ থেকে হাইকোর্টের রাইটের ওই অংশটুকু যেখানে হাইকোর্ট বলেছেন যে সংশোধনীটা যেটা করা হয়েছিল পঞ্চদশ সংশোধনী সংবিধানের এবং সেটা পার্লামেন্টের যে ক্ষমতা আছে, সেটাও আমরা আজকে আদালতকে উল্লেখ করেছি যে রাষ্ট্রের 3টি অঙ্গ, নির্বাহী বিভাগ, পার্লামেন্ট এবং বিচার বিভাগ, তারা স্বতন্ত্রভাবে তাদের কাজ করবে এবং স্বতন্ত্রভাবে কাজ করার ক্ষেত্রে একে অপরের পরিপূরক হবে, কিন্তু কারো কার্যক্রম যেন আরেকজনকে কোনো রকম হস্তক্ষেপ না হয় সেটা বিবেচনা রাখতে হবে। তো সংসদ, কিন্তু আপনারা জানেন যে আমাদের দেশে সংবিধানের ইতিপূর্বের বেশ কয়েকটি সংশোধনী যেগুলো বিচার বিভাগের চ্যালেঞ্জ হয়েছে এবং আমাদের বিচার বিভাগ কিন্তু সেই সংশোধনীগুলো বাতিলও করেছে। হাইকোর্ট কিন্তু সংবিধানের পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে কমপক্ষে 4টি জায়গা কিন্তু বাতিল করেছে। তার মধ্যে একটা হচ্ছে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনঃপ্রবর্তন সংবিধানে ফিরিয়ে এনেছে। বাকিগুলো বিষয় সম্পর্কে আমরা বলেছি সংশোধনের মধ্যে কিছু বিষয় আছে যেগুলো বাংলাদেশের পরিবেশ, বাংলাদেশের নিগোষ্ঠীর সঙ্গে সম্পর্কিত, সে সমস্ত বিষয়গুলো ওই সংশোধনের মধ্যে আছে। তবে বেসিক যে বিষয়টি আমরা আদালতকে বলেছি যে যেহেতু হাইকোর্ট বিভাগ পর্যবেক্ষণ দিয়েছেন যে সংসদের এই ক্ষমতা আছে এবং আমরা মনে করি সংসদ সার্বভৌম আইন প্রণয়নের ক্ষেত্রে, সংবিধান সংশোধনের ক্ষেত্রে, সুতরাং আদালতের কাছে যদি মনে হয় ইতিপূর্বে আমাদের দীর্ঘদিনের রায়ের মাধ্যমে স্থাপিত যে আমাদের সাংবিধানিক মৌলিক কাঠামোর পরিপন্থী যদি কোনো সাংবিধানিক সংশোধনী হয়, তাহলে সেটা যে হাইকোর্ট ইতিপূর্বে 8ম সংশোধনীর মামলা থেকে শুরু করে বেশ কয়েকটি মামলায় যে সিদ্ধান্ত দিয়েছেন, সেটা তো অবশ্যই সেটা আদালত দেখবেন। আর একটা হচ্ছে যদি সংবিধান বহির্ভূত যদি কোনো কার্যক্রম গ্রহণ করা হয় সংবিধান সংশোধনের নামে, তাহলে সেটাও কিন্তু আদালত ইতিপূর্বে কিন্তু সেগুলো বাতিল ঘোষণা করেছেন। এর বাইরে আমরা এই 2টা প্রিন্সিপালের উপরে দাঁড়িয়ে অন্যান্য কোনো সংশোধনী যদি সংবিধানে থাকে এবং যদি আদালত মনে করে যে আদালতের এবং দীর্ঘদিনের আমাদের জাজমেন্ট, আমাদের রায় তার সঙ্গে সাংঘর্ষিক, তাহলে আদালত সেক্ষেত্রে তার রায় দিতে পারবেন। আর আমরা বাকি বিষয়গুলো বলেছি যে বর্তমানে সংসদ অত্যন্ত কার্যকর আছে, বাংলাদেশের জনগণের দীর্ঘদিনের যে গণতন্ত্রের জন্য যে মানুষের আকুতি, সেটি 2026 সালের ফেব্রুয়ারি মাসের নির্বাচনের মাধ্যমে প্রতিফলিত হয়েছে। এখন পার্লামেন্ট ইজ ভেরি ভাইব্রেন্ট এবং পার্লামেন্টে আমরা সরকার বিরোধী দলের পক্ষ বিপক্ষের নানা রকম বিতর্ক বাংলাদেশের মানুষকে উদ্বেলিত করছে এবং আমরা গণতন্ত্রের দিকে যাচ্ছি এবং গণতান্ত্রিক চর্চা চলছে। সেটা এভাবে বলে আমরা আদালতকে যখন বলার পরে আদালত আগামীকাল বৃহস্পতিবার এটা চূড়ান্ত রায় ঘোষণার জন্য দিন ধার্য করেছেন। এখানে বিভিন্ন পক্ষ আছে, কেউ আংশিক বাতিল চেয়েছে, কেউ পুরোটা বাতিল চেয়েছে।
এখন আপনারা সংসদের উপরে ছেড়ে দিতে হচ্ছেন, সব মিলিয়ে পঞ্চদশ সংসদে শেষ পর্যন্ত গিয়ে এমন একটা জায়গায় গিয়ে দাঁড়াবে না তো যে না একুল রাখি না উকুল রাখি এরকম? না দেখেন, এটা তো সম্পূর্ণ আদালতের রায় হওয়ার পরে বলে যাবে। আমরা আমাদের পক্ষ থেকে যে বক্তব্য উপস্থাপন করছি সেটুকু বললাম, এবং একটা বাংলাদেশে অ্যাডভার্সারিয়াল সিস্টেমে তো এটাই নিয়ম, এক পক্ষ একরকম বলবে, ভিন্ন পক্ষ এক বলবে। আপনারা কি পুরোটা বাতিল চাচ্ছেন? আমরা সংবিধানের এই সংশোধনের মাধ্যমে আমাদের দীর্ঘদিনের আমাদের আইনি যে ব্যাখ্যা কাঠামো, সেই কাঠামোর মধ্যে থেকে ইতিপূর্বেকার সংবিধানের মৌলিক কাঠামো পরিপন্থী কোনো যদি সংশোধনী হয়, কোনো বিধান সংযুক্ত করা হয়, তাহলে বাতিল করার যে বিধান এবং যে রায় ইতিপূর্বে প্রচারিত হয়েছে আমরা সেটাও বলেছি। আবার এট দ্য সেম টাইম সংবিধান বহির্ভূত যদি কোনো প্রভিশন যদি পঞ্চদশ সংশোধনীর মধ্যে থেকে থাকে, সেটিও পূর্বের রায়ের নজিরের আলোকে সেগুলো বাতিল চেয়েছি। একটু ক্যাটাগরিলি বলবেন যে কোন কোন বিষয়গুলো সংসদের হাতে ছাড়তে চান আর কোন বিষয় আদালতের হস্তক্ষেপ? দেখেন, আমার মনে হয় যে এর এক্সটেন্সিভলি আমরা কোর্টের সামনে বলেছি, এবং আমরা আমাদের পক্ষ থেকে অ্যাটর্নি জেনারেল অফিসের পক্ষ থেকে সংবিধানের পঞ্চদশ সংশোধনের পূর্বের সংবিধানের কি অবস্থা ছিল এবং পরের কি অবস্থা, আমরা প্রত্যেকটা ক্যাটাগরিক্যালি আমাদের অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মিস্টার আসাদুর রৌফ, মিস্টার ব্যারিস্টার অনিকার হক এবং আব্দুল্লাহ মাহমুদ এবং আমি সহ আমরা কিন্তু সেগুলো আদালতকে দেখিয়েছি। তবে আমি যেটা মনে করি, যেহেতু আমি এখনো মনে করি যে হাইকোর্টের রায়টা যদি অ্যাজ ইট ইজ আজকে পর্যন্ত ধরে রাখি, তাহলে তো চারটি বিষয়ের বাইরে বাকিটা সংসদের কাছে যেতেই হবে। দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টের আপিল বিভাগ বাংলাদেশের মাননীয় প্রধান বিচারপতি সহ 4 বিচারপতি সমন্বয়ে গঠিত বেঞ্চ, পূর্ণাঙ্গ বেঞ্চেরা শুনানি করেছেন, এবং শুনানির পরে তাদের রায়ের যে পর্যবেক্ষণ হবে, রায়ের যে অপারেটিং পার্ট হবে, তার উপরে সংসদ নিশ্চয়ই সে অনুযায়ী পরবর্তী সংবিধানের সংশোধনী এবং সংবিধানের প্রয়োজনীয় সংযোজনের ক্ষেত্রে তারা কাজ করবে। একটা বিষয় সেটা হচ্ছে যে 15 অ্যামেন্ডমেন্ট যখন করা হয় সেই সময়ে সংসদ এগুলো করেছে, এই সংশোধনীটা এনেছে। সুপ্রিম কোর্ট হচ্ছে সংবিধানের প্রধান অভিভাবক, রক্ষক, তো সেই জায়গা থেকে সংসদ তো এই সংশোধনীটা এনেছিল, এখন কেন আবার সংসদের হাতে ছাড়তে হবে? সুপ্রিম কোর্ট তার মতামত দিতে কেন পারবে না? আমরা ছাড়তে হবে বলে কোনো কথা না, আমরা কিন্তু হাইকোর্টের রায়ের পর্যবেক্ষণটা সম্পর্কে বলেছি। হাইকোর্টের রায় কিছু কিছু বিষয় বলেছে যেগুলো সংসদের পরে, আমরা শুধুমাত্র রায়ের কথা আলোচনা করছি। আপনি যেটা বললেন সেটা তো একদম লিডিং কোশ্চেন, সেই লিডিং কোশ্চেনের আনসার তো কোর্টে একটা বিদ্যমান একটা মামলা শুনানি শেষ হলো মাত্র, রায়ের আগে তো চূড়ান্ত বিবেচনায় বলা সমীচীন হবে না। বলা হচ্ছে যে এটা যদি টোটাল বাদ হয়ে যায় তাহলে বাকশাল চলে আসবে, এই বিষয়ে আপনারা কি বলেছেন? দেখুন, আমরা আগামীকাল আদালতের রায় পর্যন্ত অপেক্ষা করি, এবং আমরা তো মনে করি বাংলাদেশের মানুষ গণতন্ত্র মনা, বাংলাদেশের মানুষ আগামীর দিনের রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে একটা গণতান্ত্রিক বাংলাদেশ দেখতে চাই। সুতরাং কোনো একদলীয় স্বৈর শাসন বাংলাদেশের কোনো মানুষ প্রত্যাশা করে না, এবং বর্তমান সংসদে যারা আছেন তাদেরও দীর্ঘ দিনের রাজনৈতিক অভিজ্ঞতা, তিক্ত অতীত পার করে আজকে এই পর্যায়ে এসেছে। তারাও নিশ্চয়ই এই জাতিকে, বাংলাদেশের মানুষকে সেই পুরনো কালো অন্ধকার যুগের দিকে তারা ধাবিত করবেন না। এই শুনানির কোনো অংশে সাংবাদিকদের প্রবেশ করতে দেওয়া হয়নি, আপনি আজকে কোর্টকে কি বলেছেন? দেখুন, আমার মনে হয় ঢুকতে পারবে। শোনেন, আমার মনে হয় যে আমরা একটা আপনাদের সাংবাদিকদের আপনাদের প্রত্যাশা অনুযায়ী আদালতে দায়িত্ব পালনের ক্ষেত্রে যে প্রতিবন্ধকতা হয় বলে আপনারা বিভিন্ন সময়ে আমাদেরকে জানিয়েছেন। এখানে শুধুমাত্র কর্মরত সাংবাদিকরাই না, বিভিন্ন সাংবাদিকদের আপনাদের বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ আমাকে বলেছেন, এমনকি রাষ্ট্রের দায়িত্ব পালন করেন এমন ব্যক্তিরা বলেছেন। সুতরাং আপনাদের এই সুবিধার জায়গাটি করে দেওয়ার জন্য আমি বাংলাদেশের মাননীয় প্রধান বিচারপতির দৃষ্টিতে এনেছি, এবং আমি প্রত্যাশা করি মাননীয় প্রধান বিচারপতি এটাকে যৌক্তিকভাবে একটা বিবেচনা করবেন। তবে এই কথাও সত্যি, মাননীয় প্রধান বিচারপতি যেটা বেসিক্যালি উল্লেখ করেছেন সেটা হচ্ছে যে আসলে আদালতের কোর্টরুমে সব সাংবাদিকদের বসতে দেওয়ার যে স্থান সংকুলন, অপ্রতুলতা, সেটা তিনি উল্লেখ করেছেন। তো আমার মনে হয় যে মাননীয় প্রধান বিচারপতির কাছে আপনাদের চাওয়া এবং আপনাদের পেশাগত দায়িত্ব পালনের ক্ষেত্রে যে সুবিধা অতীতে আপনারা যেভাবে দায়িত্ব পালন করতেন সেটা আমরা উল্লেখ করেছি, এবং আমাকে সেখানে উপস্থিত অন্যান্য সিনিয়র আইনজীবী ব্যারিস্টার সারা হোসেন, সিনিয়র অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির, আমাদের অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল যারা দুজন আছেন, মিস্টার আসাদুর রৌফ এবং মিস্টার অনিকা হক, মোটামুটি উপস্থিত আদালতের সব সিনিয়র আইনজীবীরা এটাকে সমর্থন করেছেন। মাননীয় প্রধান বিচারপতির প্রতি আমাদের প্রত্যাশা হচ্ছে, আশা করি তিনি আপনাদের এই বিষয়টি
অবহিত হওয়ার পরে হয়তো উনি একটা পদক্ষেপ গ্রহণ করবেন, সে পর্যন্ত আমাদেরকে অপেক্ষা করতে হবে। মাননীয় অ্যাটর্নি জেনারেল, আপনি যে 4টি বিষয় বাদ দিয়ে বাকিগুলো সংসদের কাছে ছাড়তে বললেন, সেই 4টি বিষয় না, আমি 4টি বিষয়ের কথা বলি নাই। এটা আমাকে 4টি বিষয় তো হাইকোর্ট রায় দিয়েছে। আমি বলেছি হাইকোর্টের আর্গুমেন্টের মধ্যে হাইকোর্ট যে 4টি বিষয় বাতিল করেছে কিংবা নির্দলীয় তত্ত্বাবধায়কতা ফিরিয়ে এনেছে, সেটা 2টা প্রিন্সিপালের উপরে হাইকোর্ট রায় দিয়েছে। আমি বললাম ওই প্রিন্সিপালের উপর ভিত্তি করে যদি এই আদালত সুপ্রিম কোর্টের আপিল বিভাগের যদি মনে হয় যে সংবিধানে আরো কিছু বিধান এই প্রিন্সিপালের কারণে সংবিধানে থাকা উচিত না, তাহলে আদালত যেন সেই ক্ষেত্রে তার রায় প্রদান করে। আরেকটা গুরুত্বপূর্ণ মামলার বিষয় একটু জানতে চাই, সেটা হচ্ছে রামিসার যে বিষয়, শিশু রামিসার যে ডেথ রেফারেন্সের যেই আমরা যতটুকু জেনেছি, আপনার এখান থেকে জেনেছিলাম যে পেপার বুক হয়ে গেছে, স্টেট ডিফেন্সও নিয়োগ হয়ে গেছে। ওই মামলাটা লাস্ট আপডেট কি? অনেকদিন তো চলে গেল, সেই সময় যে পরিমাণ গুরুত্বের সাথে এগোচ্ছিল, মাঝখানে থমকে গেল কেন? একেবারেই থমকে যায়নি, এটা আপনার নিশ্চিত থাকেন যে রামিসা হত্যাকাণ্ডের পরে মাননীয় প্রধান বিচারপতি হাইকোর্টে নারী এবং শিশু নির্যাতন দমন আইন সংক্রান্ত এবং এই ধারার অধীনে মৃত্যুদণ্ডাদেশ প্রাপ্ত ব্যক্তিদের দায়েরকৃত আপিল কিংবা রেফারেন্স সবকিছু শুনানির জন্য একটা বিশেষ বেঞ্চ গঠন করেছেন। এটা দণ্ডপ্রাপ্ত আসামিরা জেলখানা থেকে জেল আপিল করেছেন এবং সেগুলো অ্যাডমিট হয়েছে এবং পেপার বুক সম্পন্ন হয়েছে, স্টেট ডিফেন্স নিয়োগ হয়েছে। সুতরাং একটা আপিল শুনানির ক্ষেত্রে যা প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা দরকার সবই হয়েছে। কিন্তু একটা কথা খেয়াল রাখতে হবে যে আমরা একটা পক্ষ, রাষ্ট্রের পক্ষ থেকে প্রসিকিউটর, যিনি দণ্ডপ্রাপ্ত ব্যক্তি, তার কিন্তু আইন অধিকার দিয়েছে নারী ও শিশু নির্যাতন আইনের 28 ধারায় যে তিনি যদি কোনো আদালত কর্তৃক প্রদত্ত দণ্ডে সংক্ষুব্ধ হন তাহলে 60 দিনের মধ্যে তিনি সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে আপিল করতে পারেন। তো সুতরাং এই যে আইন দ্বারা একজন দণ্ডপ্রাপ্ত ব্যক্তির আপিলের যে অধিকার এবং সে অধিকার প্রয়োগের জন্য যে সময়সীমা, আমি মনে করি রাষ্ট্রের দায়িত্ব হচ্ছে তাকে সেই অধিকার থেকে অবশ্যই বঞ্চিত না করা এবং তাকে সেই সুযোগটা দেওয়া। আমরা আমাদের পক্ষ থেকে আমরা আপনাদেরকে বলতে পারি যে রাষ্ট্রের দায়িত্ব ন্যায় বিচার সুনিশ্চিত করা, সুপ্রতিষ্ঠা করা এবং সেক্ষেত্রে কোনো দণ্ডপ্রাপ্ত ব্যক্তি তিনি যদি আইনি প্রক্রিয়ার মধ্যে যেন ন্যায় বিচার পান সেটা সুনিশ্চিত করা, এবং সেটা সুনিশ্চিত করার জন্য আমাদের আইনি যে অধিকার তার রয়েছে কিংবা সেই অধিকার প্রয়োগের যে সময়সীমা রয়েছে সেই সময়সীমা পর্যন্ত তাকে আমরা দিতে চাই। হাইকোর্টের বিশেষ বেঞ্চে রায় হয়েছিল যে রায়ের 5 বছর আগে মারা গিয়েছিলেন, এই বিষয়ে আপনি সম্ভবত কারা অধিদপ্তরে চিঠি দিয়েছেন, কি চেয়েছেন বা কি জটিলতা তৈরি হচ্ছে যদি একটু বলেন। এটা আমার মনে হয় যে বিষয়টি আমাদের দৃষ্টিতে আসার পরে আমি আইজি প্রিজন্স আমি তাকে একটা চিঠি দিয়েছি, দিয়ে বলেছি যে কোনো কারণে একজন দণ্ডপ্রাপ্ত ব্যক্তি তিনি যদি কারা অভ্যন্তরে সাজা প্রাপ্ত অবস্থায় কিংবা কারাগারে অন্তরীণ থাকা অবস্থায় যদি মৃত্যুবরণ করেন তাহলে সেই তথ্যটা সংশ্লিষ্ট যারা স্টেক হোল্ডার, যেমন রাষ্ট্রের পক্ষ থেকে আপিল করা হয়েছে রাষ্ট্রকে, অ্যাটর্নি জেনারেল অফিসকে, সলিসিটর অফিসকে কিংবা আদালতকে তাৎক্ষণিকভাবে অবহিত করা। কারণ কোনো ব্যক্তি যদি মৃত্যু স্বাদ গ্রহণ করেন তার পক্ষে তো সেই আপিলের রায় সাজা কি হলো না হলো তার কোনো গুরুত্ব নেই, আমরা বলে এটা অ্যাবেটেড হয়ে যায়। তো সেটা আমাদের কাছে এই তথ্যটা ছিল না এবং এটা আমি বলি যে এই তথ্যটা না থাকার কারণে আমি আইজি প্রিজন্সকে বলেছি ওনারা একটা স্ট্যান্ডার্ড প্রোটোকল মেনটেন করেন। হয়তো কোনো জায়গায় কমিউনিকেশন গ্যাপও হতে পারে, এমন যে কেউ হয়তো এই তথ্যটা হয়তো আমাদের কাছে আপিল শুনানির সময় পর্যন্ত পৌঁছায়নি।